আগের দিনেই এখনো শোধ দিতে পারিনি। শুনছি যারা বিদেশ থেকে ফিরে আসে তাগো প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন দেয়, কিন্তু আমারে দেয়নি। কারণ আমি নিয়ম মাইনা বিদেশে যাইনি, বন্ধু কাছ থেকে টাকা ধার করে এই দোকানটা দিছি। বাইসা আছি আর কি। ভাগ্য অন্বেষণের জন্য বিদেশ গিয়ে সুফিয়া বা মিলনের মতো অনেকের জীবনেই নেমে আসতে পারে চরম বিপর্যয়। তাই কর্মসংস্থানের জন্য বিদেশ যাওয়ার আগে সবকিছু ভালোভাবে যাচাই বাছাই করে নেওয়া অত্যন্ত জরুরি। বৈদেশিক কর্মসংস্থানকে নিরাপদ করার লক্ষ্যে বিএমইটির ডাটাবেজে নাম নিবন্ধন, বহির্গমন ছাড়পত্র সংগ্রহ ও অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। আমি বিএ পাশ করার পর কি করব ভাবছিলাম। বন্ধুদের অনেকেই বিদেশ গেছে কাজ নিয়ে, আমিও বিদেশ যাবার কথা বাসায় জানালাম। তারপর তো ব্যবসা ট্যাবসা কি হলো? চলছে, ভালোই চলছে। আম খা। তোমরা খাও। কি রে, মানে কিছু বলবি? আমি যে তোমাদের বিদেশ যাবার কথা বললাম, কই তোমরা তো কিছুই জানালে না। কয়দিন ধরে খালি বিদেশ বিদেশ করতেছিস, আমার ব্যবসাও তো বুঝতে পারিস। বিদেশে যাওয়ার দরকারটা কি? ভাই তুমি বুঝতে পারছো না, আমাকে দিয়ে ব্যবসা ট্যাবসা কিচ্ছু হবে না। আর চাকরি যে পাবো তারও তো কোনো গ্যারান্টি নেই। আমি বিদেশে যেতে চাই। শুনেছিস ও কি বলে? দেখো, আমি আমার ইচ্ছের কথা জানালাম, এখন তোমরা ভেবে দেখো তোমরা কি করবে। বিদেশে যাবি, ভিসা কই পাবি, কিভাবে যাবি? সবাই যেভাবে গেছে সেভাবেই যাব। মানে আরে সজল ইমরান ওরা গেছে না? টাকা পয়সা মার যায় যদি? ভাইয়া ওরা যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গেছে সেটা খুবই ভালো, ওদের কোনো টাকা মার যায়নি, ওরা বিদেশে খুব ভালো আছে। তবুও তুই একটু খোঁজ খবর নিয়ে দেখিস ওটা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো মানে বিএমইটির তালিকাভুক্ত কিনা। তাছাড়া আমি যতদূর জানি বিএমইটির অফিসে বিদেশের লোক পাঠানোর সব তথ্যই পাওয়া যায়। তুই আগে ওখানে গিয়ে ভালোভাবে জেনে আয়। ঠিক আছে, সব জেনে তোমাকে জানাবো। তাহলে টাকাটা দিচ্ছ তো? বেশি টাকা না কিন্তু। সব কিছু যদি ঠিক থাকে। পরে কিন্তু কথা ঘুরিও না। মা 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 তুমি কিন্তু সাক্ষী থাকবে। পাগলামি করিস না তো, মনসুর যেভাবে বলে সেভাবে কাজ কর। ঠিক আছে, আমি সব কিছু জেনে খোঁজ খবর নিয়ে তোমাদের জানাবো। ডান। এরপর আমি বিএমইটির অফিসে গিয়ে কথা বললাম, বিষয়টা ভালোভাবে জেনেও নিলাম। বিএমইটির বৈধ রিক্রুটিং এজেন্সির তালিকা দেখে একটা রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করলাম। ওরা আমাকে সব কিছু বুঝিয়ে বললো। আমি পাসপোর্ট তৈরি করলাম, ওই রিক্রুটিং এজেন্সির সাথে আমার একটা চুক্তি হলো। এরপর আমি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে গিয়ে ডাটাবেজে নাম নিবন্ধন করালাম। অল্প খরচে অটোমোবাইল প্রশিক্ষণের জন্য বিএমইটির আওতাভুক্ত একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি হলাম। স্যার, আমরা যারা কিছু কিছু ইংরেজি জানি, সেক্ষেত্রে ওই দেশের ভাষা জানাটা কি খুব বেশি জরুরি? আপনারা যে দেশেই যাচ্ছেন না কেন, সেই দেশের ভাষা শিক্ষা আপনাদের জন্য অনেক জরুরি। কারণ ওই দেশে যে যখন আপনি কাজ করবেন, আপনাদের মালিক আপনাদের বলল যে হাতুড়িটা নিয়ে আসছে, আর আপনারা নিয়ে গেলেন কি কাঁচি। তো হাতুড়ির কাজ কি কাঁচি দিয়ে মিটবে? তাইলে এর জন্য আমাদের প্রয়োজন কি হবে? ভাষা শিখতে হবে। প্রশিক্ষণ চলাকালীন সময় আমার রিক্রুটিং এজেন্সি আমাকে জানালো আমার সিঙ্গাপুরে ভিসা হয়ে গেছে। বিএমইটি অফিসে গিয়ে ভিসার চুক্তিপত্র সব কিছু ঠিক আছে কিনা তার যাচাই বাছাই করে দেখলাম। নিশ্চিত হওয়ার পর রিক্রুটিং এজেন্সিকে সরকার কর্তৃক নির্ধারিত অভিবাসন ব্যয় কত তা জেনে টাকা পরিশোধ করলাম। আমার বিদেশ যাওয়া নিশ্চিত করার জন্য রিক্রুটিং এজেন্সি বহির্গমন ছাড়পত্রের আবেদন করে। তখন বিএমইটি থেকে বহির্গমন ছাড়পত্রের স্মার্ট কার্ড পাই। সেখানে আমার বিদেশ যাবার সব তথ্য আছে। স্মার্ট কার্ড থাকলে এয়ারপোর্ট বা বিদেশে কোনো সমস্যা পড়লে দূতাবাসে যোগাযোগ করলে দ্রুত সহযোগিতা পাওয়া যায়। আমি আরও জানলাম প্রবাসী কল্যাণ ব্যাংক স্বল্প সুদে ঋণ দেয় যারা বিদেশে যেতে চায় কিন্তু টাকার অভাবে যেতে পারে না। তার স্মার্ট কার্ড দেখিয়ে এখান থেকে খুব সহজেই মাত্র 3 দিনের মধ্যে ঋণ নিয়েও বিদেশে যেতে পারে। বলো তো মা,
দুজনের নামে আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট কেন করলাম? তুই করলি, তুই জানিস। শোনো, তোমার অ্যাকাউন্টে যে টাকা পাঠাবো তুমি সেটা তুলে সংসারের জন্য খরচ করতে পারো, আর আমার অ্যাকাউন্টে যে টাকা পাঠাবো সেটা কেউ তুলতে পারবে না। আমি না আসা পর্যন্ত জমা থাকবে। সঞ্চয়, বুঝলে মা, এটা সঞ্চয়। এত কিছু তুই কি করে শিখলি? ট্রেনিং করলাম না, ট্রেনিংয়েই সব শিখেছি, বুঝলে মহচিন? এটা আবার কি? মহচিনের মানে হচ্ছে মা, মামা নিসি হাতো সোদা, বুঝছো এটা কি? এটা মানে হচ্ছে মা তুমি খুব ভালো। তুইও খুব ভালো রে। আর কি কি লাগবে দেখো। এই তো, তারপরে চলে গেলাম সিঙ্গাপুর। সেখানে গিয়ে বাংলাদেশের দূতাবাসে নাম এন্ট্রি করে কাজ শুরু করলাম। আমার মালিক খুব ভালো ছিল, অবশ্য আমি কাজ ভালো জানতাম বলেই মালিক আমাকে ভালোবাসতো। ওখানে গিয়ে প্রথম খাওয়া খুব কষ্ট হতো, বাড়ির কথা খুব মনে পড়তো। তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। প্রতি মাসে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতাম। সত্যি কথা বলতে কি, 3 বছর বেশ আরামেই ছিলাম। দেশে ফিরে এসে ব্যবসা শুরু করেছে, এখন বেশ ভালোই আছে। সব কিছু যাচাই বাছাই করে কাজ করার জন্য বৈধ উপায়ে বিদেশ গেলে কোনো রকম ঝুঁকির সম্ভাবনা থাকে না। বিদেশে কর্মরত বাংলাদেশের এইসব শ্রমিকেরা গড়ে প্রতি বছর $14 বিলিয়ন বৈদেশিক মুদ্রা প্রেরণ করে। তাদের উপার্জিত অর্থে যেরকম সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তেমনি বদলে যাচ্ছে তাদের জীবনযাত্রার মান। মালেকা এমনই একজন সফল মানুষ। এইটা আমার নতুন বাড়ি, আগে এটা মাটির বাড়ি আছিল। আমার এক ছেলে আর এক মেয়ে, আর আমরা 2 জন, 4 জনের সংসার। আমার স্বামী গান পাগলা মানুষ, সারাটা দিন গান নিয়ে পড়া থাকতো। মানুষটা ভালাই, কিন্তু সংসারে কোনো মনোযোগ ছিল না। সংসারের যত চিন্তা সবই ছিল আমার। পাশের গ্রামের কাজী বাড়িতে গেছিলাম মাটি কাটার কাজ করতে। সেইখানে এক আপা আমারে বিদেশ যাওয়ার বুদ্ধি দিল। সুযোগ বুঝা স্বামীরে আয়সা কথাখান বললাম। না যায় না রে বান্ধব, না যায় সারিয়া, আর বান্ধব না যায় সারিয়া। তোমার মাথার মুকুট দিব গো বান্ধব, আমার মাথা দি। সংসারে কোনো আয় রোজগার নাই, পোলাপানগুলারে ঠিক মতো খাওন দিতে পারি না। আর আপনি আছেন আপনার গান লইয়া, আমি যে কই থেকে কি করি। আমি সবই বুঝিব, কিন্তু কি করবো ক, চেষ্টা তো কম করতেছি না। গান ছাড়া কোনো কিছু আমার ভালো লাগে না। একখান কথা কই, আপনি আবার রাগ করবেন না তো? রাগ করবো কা, কি কথা ক। গত কয়দিন হইল কাজী বাড়িতে মাটি কাটতেছি, সেখানে এক আপা আমারে বিদেশ যাওয়ার পরামর্শ দিল। তোরে বিদেশ যাওয়ার কথা কইল? হ, কইছে মহিলাগো বিদেশ যাওয়ার খরচ নাকি পুরুষের চাইতে কম। সরকারি হিসাব মতে সব মিলাইয়া 20-30 হাজার টাকা হইলেই নাকি যাওয়া যায়। কিন্তু বউ, তোর কোনো ঝামেলা হইলে? ঝামেলা যাতে না হয় সেই পথ আমারে বইলা দিচ্ছে। ওই যে সরকারের জনশক্তি অফিস আছে না, তাগো মাধ্যমে গেলে কোনো ঝামেলা নাই, আর খরচ নাকি নাই বললেই চলে। হ, তা ঠিক কইছিস। সরকারের মাধ্যমে গেলে দায় দায়িত্ব সব সরকারের, আমাকে তো কোনো ঝামেলা হওয়ার কথা না। কিন্তু এত টাকা আমরা পাবো কই? আপনি যদি বড় ভাইজানের কাছ থেকে কিছু টাকা আনতে পারতেন, আমিও তাইলে আমার বোনগো কাছ থেকে কিছু টাকা জোগাড় করতে পারতাম। বুদ্ধিটা খারাপ না? আমি ভাইজানের লগে একটু কথা কই দেখি। কর্জ হিসাবে নিবেন, আমরা তো শোধ কইরাই দিব, তাই না? আর আল্লাহ চাইলে আমি যদি একবার ঠিক মতো যাইতে পারি, আমগর কোনো অভাব থাকবো না। তা ঠিক। ওই যে আমাকে রুবেলের বউ গেছে, হয়তো কারি কারি টাকা পাঠাইতেছে, আর রুবেল দিন রাত 2 হাতে টাকা উড়াই বেড়াইতেছে। আমিও। আপনিও কি তার মতো টাকা উড়াইবেন? তোর তোর কি তাই মনে হয় বউ? তুই রুবেলের লগে আমার মিলাইলি? একটু দুষ্টামি করলাম। আসসালামু
আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মালিকা? সে আপা, ভালোই আছি। তোমার স্বামীর সাথে আলাপ করছিলা? যে আপা, আমি আলাপ করছি তার সঙ্গে, তিনি রাজি আছেন। তাইলে জর্দানে আমার ভাইয়ের সাথে ফোনে তোমার ভিসার ব্যাপারে আলাপ করতে হইব। আমার কি কিছু করার আছে আপা? তোমার ভিসার ব্যবস্থা হইলে তোমার একটা পাসপোর্ট করতে হইব, আর পাসপোর্ট করতে 3000 টাকা লাগে। আপা, আমি কালকেই আপনারে 3000 টাকা দিতে পারবো। আমারে টাকা দিলে তো হইব না, তাইলে? পাসপোর্ট অফিসে যাইয়া পাসপোর্ট করতে হইব। ও আল্লাহ, আমি একলা কেমনে যাবো? আমি তো কিছুই চিনি না। কোনো সমস্যা নাই, আমি তোমারে নিয়ে যাবো, আর আমি তোমারে সবকিছু চিনাই দিব। তুমি কবে যাইবা তার একদিন আগে আমারে জানাই দিবা। ঠিক আছে আপা, তাইলে এক কাজ করি, কাল বাদে পরশুদিন যাই। ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। ও আচ্ছা, তোমার কি কি কাগজপত্র লাগবো আমি যাই না এসা তোমারে জানাই দেব। তারপর তোমার পাসপোর্টটা হয়ে গেলে তোমারে নিয়া ঢাকার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে নিয়ে যাম। সেইখানে কম্পিউটারে ডাটাবেজে তোমার নাম নিবন্ধন করতে হইব। বিদেশে চাকরি করতে চাইতে চাইলে নাম নিবন্ধন করতে হয়, আর সেই অফিসে ডিএমও অফিস বলে। আচ্ছা ঠিক আছে আপা, আমি তাইলে আজ উঠি। আর শোনো, তুমি পরশুদিন সকাল সকাল চলে আইসো। জি আচ্ছা, আপনি মনির বাপেরে তার মোবাইলে ফোন দিয়েন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওর নাম মালেকা, ও বিদেশে যাবে, তাই নামের নিবন্ধন করতে এসেছে। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই, আসুন আসুন, বসুন বসুন। বসুন। আপনি বসুন। তো আপনি বিদেশে যেতে চাচ্ছেন? জি স্যার। নাম নিবন্ধন করার জন্য আপনার এক কপি ছবি, আপনার পাসপোর্টের ফটোকপি আর 150 টাকার একটা ব্যাংক ড্রাফট মানে পে অর্ডার লাগবে। আপনি কি এগুলো সব সাথে এনেছেন? স্যার, সবই তো এনেছে, কিন্তু ব্যাংকের পে অর্ডার তো করা হয়নি। তাইলে কি আজ হবে না? আরে না না, এত ঘাবড়ানোর কিছু নেই। পাশে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, ওখানেই সব হয়ে যাবে। আমরা আপনাদের সুবিধার্থে এখানে ওয়ান স্টপ সার্ভিস চালু করেছি, এখানেই সব পাবেন। আপনারা এক কাজ করুন, আমি আপনাদেরকে একটা ফর্ম দিচ্ছি। এই যে এই ফর্মটার নাম হচ্ছে জব সিকার্স রেজিস্ট্রেশন ফর্ম। আপনারা এই ফর্মটা ফিল আপ করে এর সাথে পে অর্ডার এবং অন্যান্য কাগজপত্র নিয়ে পাশের রুমে জমা দেবেন। ওখানে ওরা আপনার সমস্ত তথ্যগুলো কম্পিউটারের মাধ্যমে অনলাইনে আমাদের ডাটাবেজে সংরক্ষণ করবে। তারপর ওরা আপনাকে একটা রসিদ দেবে, এই রসিদের মধ্যেই আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি থাকবে। ওরা আপনাকে আরও একটি ফর্ম দিবে, যেটি ফিল আপ করার পর আপনি বহির্গমন ছাড়পত্র অথবা স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তখন আপনাকে ফিঙ্গারপ্রিন্টও দিতে হবে, মানে হাতের আঙ্গুলের ছাপ। সময় থাকলে আজই আবেদন করে যেতে পারেন, না হলে আরেকদিন আসতে হবে। আর স্মার্ট কার্ড ছাড়া দেশের বাইরে কোথাও চাকরির জন্য যেতে পারবেন না। এছাড়া ভিসা, চুক্তিপত্র এগুলো না হলে আবার স্মার্ট কার্ডও পাবেন না। ভালো কথা, আপনার কি ভিসা হয়েছে? অল্প কিছুদিনের মধ্যেই হয়ে যাব। আমার এক আত্মীয় আছে জর্দানে, তার মাধ্যমে ভিসার ব্যবস্থা করতেছি। আচ্ছা, এইভাবে ভিসার ব্যবস্থা করলে সেইটা আবার অবৈধ হবে না তো? অবশ্যই অবৈধ হবে না। আমাদের বৈধ লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্ট কিংবা আপনার আত্মীয় স্বজন অথবা পরিচিতজন যে কারো মাধ্যমে আপনি ভিসা সংগ্রহ করতে পারেন। যেহেতু মালিকার নাম আমাদের ডাটাবেজে সংরক্ষিত থাকবে, সেক্ষেত্রে মালিকার নামে কোনো ভিসা আসলে আপনারা বিএমইটি থেকে যাচাই বাছাই করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে প্রতারিত হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আমরা তাহলে এখন আসি। হ্যাঁ, এখন আসুন। আর ফর্ম ফিল আপের সময় যদি কোনো কিছু বুঝতে না পারেন বা কিছু সমস্যা হয়, সেক্ষেত্রে ওখানে যারা আছে তাদেরকে একটু জানাবেন, তারা আপনাদেরকে সাহায্য করবে। আর শুনুন, আপনাকে ওখান থেকে যে রসিদটা দেওয়া হবে সেটি কিন্তু আপনি অত্যন্ত যত্ন করে রাখবেন, কারণ পরবর্তীতে এটি আবার আপনার দরকার হবে। মনির বাপে আমারে যেই ভয় দেখাইছিল সেই ভয় দূর হইল। আমরা তাইলে আসি। জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাদেরও ধন্যবাদ। কষ্ট হয় পীড়িত করে,
নৌকাটি সাজাইয়া মরে, দুই মিলে যুক্তি করে সুখ নাতে থাকে না। ও তারা জলের বুকে জীবন কাটায় গো, যেমন জল ছাড়া মিন বাঁচে না রে, বাঁচে না। মন জানে আর কেউ জানে না। আমি হ্যালো, কে বলতেছেন? আমি কাজীবাড়ি থেকে মনিরা বলছিলাম। মালিকা কি আছে? এই তো আমার পাশে আছে, নেনা বা কথা কন। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মালিকা শোনো, একটা ভালো খবর আছে, তোমার ভিসা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আপা। ওহন আমারে কি করতে হইব? এখন তোমারে ঢাকায় যায় কয়েকদিন ট্রেনিং নিতে হইব। জি আচ্ছা আপা। আচ্ছা ঠিক আছে, ওহন তাহলে রাখি। আসসালামু আলাইকুম আপা। আমার ভিসা হয়ে গেছে। ওহন ঢাকা গিয়া কয়েকদিনের ট্রেনিং নেওয়া লাগবো। কি হলো, আপনি খুশি হন নাই? যায় না রে বান্ধব, যায় না সারিয়া বান্ধব, যায় না সারিয়া। ট্রেনিংয়ে অনেক কিছু শিখলাম। জর্দানের কিছু কিছু ভাষাও শিখাইছিল। ট্রেনিং শেষে আমার ভিসা যাচাই বাছাই কইরা, ফিঙ্গারপ্রিন্ট কইরা বিএমইটিতে ছাড়পত্রের আবেদন করলে বিএমইটি থেকে আমার একটা স্মার্ট কার্ড দিছিল। বিদেশে যাওয়ার আগে যেই দেশে যাইতেছি সেই দেশের আইন কানুন, ভাষা, সংস্কৃতি, যাবতীয় জরুরি বিষয় নিয়ে ব্রিফিংও দিছিল। এয়ারপোর্টে গিয়া সেই স্মার্ট কার্ড দেখাইলাম। আমার আর কিছুই জিজ্ঞাসা করে নাই। ইমিগ্রেশন পার হইয়া প্লেনে ওইঠা সোজা জর্দান। আর আমার যত কাগজপত্র ছিল সব ফটোকপি কইরা বাড়ি রাইখা গেছিলাম। জর্দানের এক বাড়িতে আমি ঘরগেরস্তালির কাজ করতাম। আমি যেহেতু ট্রেনিংয়ের সময় সব কিছু শিখছিলাম, সেহেতু সেখানে গিয়ে আমার আর কোনো সমস্যাই হয় নাই। বাড়িওয়ালি আমারে খুব পছন্দ করত, ঠিক সময় মতো বেতন দিত। আমার পাঠানো টাকা দিয়া মনির বাপে সমস্ত ধার দেনা শোধ করছে, জমি কিনছে, ঘরখান ঠিক করছে। সব লোকে কয় লালন কি জাত এ সংসারে, লালন বলে জাতের কি রূপ। জর্দান থেকে ফিরে আইসা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নিছি। সেই টাকা থেকে মনির বাপে একটা দোকান দিছে। তাই গান এখনো ছাড়ে নাই, সুযোগ পাইলেই যন্ত্রখান হাতে নিয়ে টুংটাং করে। এখন আর আমার সংসারে কোনো অভাব নাই। পোলামাইয়া দুইটা লেখাপড়া করতেছে, আর আমি ঘরগেরস্তালির কাজে ব্যস্ত আছি। ভালোই আছি। বৈদেশিক কর্মসংস্থান আমাদের দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, তবে অবশ্যই সেটা হতে হবে বৈধ উপায়। বিদেশে যাবার পূর্বে অভিবাসনের লাভ ক্ষতি হিসেব করুন। বিদেশে যাবার জন্য আপনার অবশ্যই একটা পাসপোর্ট থাকতে হবে, আর পাসপোর্ট করার জন্য নিজেকেই পাসপোর্ট অফিসে যেতে হবে। বিদেশে কাজে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে নিকটস্থ জনশক্তি ও কর্মসংস্থান অফিসে গিয়া ডাটাবেজে নাম নিবন্ধন করাইতে হবে। সারা বাংলাদেশের নাম নিবন্ধনের জন্য 42টা অফিস আছে, যাকে ডিএমও বলা হয়। আপনার রিক্রুটিং এজেন্সি বিএমইটি লাইসেন্স প্রাপ্ত কিনা সেটা যাচাই করে নিন, নাইলে ঠকতে হবে। যে কাজের জন্য আপনি বিদেশে যাচ্ছেন সেই বিষয়ে অবশ্যই এখান থেকে ট্রেনিং নিয়ে যাবেন। আর যে দেশে যাচ্ছেন সেই দেশের ভাষা কিছুটা জানা থাকলে আপনি বেশ সুবিধাও পাবেন। বিদেশে কর্মজীবী হিসেবে যাওয়ার জন্য অবশ্যই আপনার ভিসা হইতে হবে এমপ্লয়মেন্ট ভিসা। খুব সতর্কতার সাথে বিষয়টা খেয়াল করবেন। চুক্তিপত্রে চাকরির শর্ত, বেতন, মেয়াদ সব কিছু উল্লেখ থাকে, আর এই সব কিছু দেখে শুনে তারপরে চুক্তিপত্রে সই করা উচিত। মনে রাখবেন, চুক্তিপত্র ছাড়া বিদেশে কোনো চাকরি কিন্তু নিরাপদ নয়। যাবার আগে এদেশের টাকা পাঠানোর জন্য দুটো অ্যাকাউন্ট খুলবেন, একটা আপনার নামে, একটা পরিবারের কারো নামে।
একটা অ্যাকাউন্টে পরিবারের খরচে টাকা পাঠাবেন, আর সঞ্চয় টাকা পাঠাবেন আপনার নিজের অ্যাকাউন্টে। যেই দেশে যাবেন সেই দেশের দূতাবাস কর্তৃক নির্ধারিত মেডিকেল সেন্টারে অবশ্যই আপনার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। যাবার আগে বিএমইটি থেকে স্মার্ট কার্ড বা বহির্গমন ছাড়পত্র সংগ্রহ করতে হবে। এই কার্ডধারী কেউ বিদেশে গিয়ে কোনো ঝামেলা বা দুর্ঘটনা পড়লে কিংবা মারা গেলে বিএমইটির দূতাবাসের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। বিদেশে যাবার পূর্বে আপনার সকল কাগজপত্রের ফটোকপি করে একটি কপি পরিবারের কাছে রেখে যাবেন, আরেকটি কপি সাথে করে নিজে নিয়ে যাবেন। কোনো সমস্যায় পড়লে বাংলাদেশি দূতাবাসে গিয়ে যোগাযোগ করবেন। যদি নাম নিবন্ধন নাও করেন, ওই দেশে গিয়ে অবশ্যই আপনার নাম নিবন্ধন করবেন। প্রবাসী কল্যাণ ব্যাংক সহজ শর্তে বিদেশি গমনোচ্ছুদে ঋণ সহায়তা প্রদান সহ নানান সুযোগ সুবিধা দিয়ে থাকে, সেগুলো জেনে নিন, উপকারে আসবে। আমার মতো অবৈধ শ্রমিক হয়ে কেউ বিদেশে যাবেন না। বৈধ শ্রমিক হিসেবে বিদেশে গিয়ে দক্ষতার সাথে কাজ করেন, সব সময় নিরাপদে থাকেন এবং নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলেন। 2013 সালে বাংলাদেশ সরকার বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন প্রণয়ন করেছে, যেখানে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের কথা বলা হয়েছে। আইনগুলো জেনে নিন।